সীমান্তে রীতিমতো ঝড় তুলল বিএসএফ। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশে ঢুকে এক বাংলাদেশি চোরা কারবারিকে হাতে নাতে পাকড়াও করে ভারতে নিয়ে আসা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। বাংলাদেশের একাধিক মিডিয়া বিষয়টিকে কনফার্ম করেছে এবং তারা বলছে কালকে রাত 2:30টার সময় বাংলাদেশের রোমারি যে উপজেলা আছে সেখানে 20 থেকে 25 জনের চোরা কারবারির সঙ্গে জড়িত বাংলাদেশিদের একটি দল ভারতবর্ষে কিছু জিনিস ঢোকানোর চেষ্টা করে। বাংলাদেশের সংবাদ মাধ্যম বলছেন এই 25 জন গরু, জিরা, মাদক কিংবা কাপড় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকানোর চেষ্টা করেছিলেন। বিএসএফ প্রাথমিকভাবে তাদেরকে বাধা দেয়, কিন্তু বিএসএফ এর বাধার কাছে এরা প্রাথমিকভাবে মাথা নত করতে চাননি। পরবর্তীকালে এদের উপর গুলি চালানোর কথা ভাবা হয় বিএসএফ এর পক্ষ থেকে এবং শূন্যে গুলি চালানো হয়। এই শূন্যে গুলি চালানোর সময় কিছুজন বাংলাদেশে পালিয়ে যায়। বিএসএফ ধাওয়া করে একজনকে ভারতে নিয়ে আসেন এবং আটক করা হয়। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে এই সীমান্তে এই ধরনের ঘটনায় যে বিএসএফ কিন্তু তার স্ট্র্যাটেজিটাকে বদলে ফেলেছে। কিরকম বদল? এর আগে বিজেপি এবং ইউনূস সরকার কি বলতো বাংলাদেশ সীমান্তে এই ধরনের অনুপ্রবেশকারী বা এই ধরনের চোরা কারবারিদের কোনো সমস্যাই নেই, সবটাই নাকি ভারতের মিডিয়ার গুজব, সবটাই নাকি ভারতের মিডিয়ার অপপ্রচার। আজকে যখন এক চোরা কারবারিকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে তখন বিএসএফ এর পক্ষ থেকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভারত কিন্তু এই ধরনের চোরা কারবারিদের কোনোভাবে প্রশ্রয় দেবে না। উল্টে মোহাম্মদ ইউনূস এবং আন্তর্জাতিক স্তরের কাছে প্রমাণস্বরূপ এক ব্যক্তিকে এবার রেখে দেওয়া হবে যে এই তোমাদের লোক যাদেরকে বিজিবি দিনের পর দিন ঘুষ নিয়ে বা টাকা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকানোর জন্য এন্ডোর্স করে যাচ্ছেন। বিএসএফ প্রাথমিকভাবে গুলি চালিয়ে এদেরকে হত্যা করার মতো ঘটনা বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, কিন্তু হত্যা করার পর যেটা করে বাংলাদেশের পক্ষ থেকে তা হলো আন্তর্জাতিক স্তরে বাজার গরম। বিএসএফ কেন গুলি চালিয়েছে? বিএসএফ এর গুলি চালানোর কোনো অধিকার নেই। কাউকে আটক করলে তাদেরকে পতাকা মিটিং করে ফেরত দেওয়ার নিয়ম, এই ধরনের একাধিক কথা তারা আন্তর্জাতিক স্তরে প্রচার করে এবং ভারতের বিপক্ষে উস্কানিমূলক কথাবার্তা বলে তারা বাজার গরম করার চেষ্টা করে। আজকে বিএসএফ গুলি চালায়নি, আজকে বিএসএফ পতাকা মিটিং করে ফিরিয়েও দেয়নি, আজকে সরাসরি আটক করে বিএসএফ নিজের হেফাজতে নিয়ে এসেছে এবং তাদেরকে আইনের সামনে দাঁড় করানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, যে একাধিক সংবাদ মাধ্যম বলছে। অর্থাৎ বিএসএফ কোনোভাবে বিজিবি কিংবা বাংলাদেশের সরকার তাদের বিপক্ষে মাথা নত করছে না এবং স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যদি তোমরা এই অনুপ্রবেশকারী সমস্যা না মেটাও তাহলে কিন্তু আরো কড়া অ্যাকশনে ভারতের পক্ষ থেকে যাওয়া হবে। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে, জানি আন্তর্জাতিক স্তর সে অর্থে কোনো খবর করছে না, আমি জানি না কেন করছে না, কারণ বিশ্বাস করুন বাংলাদেশের এই পূর্ব প্রান্তে যদি ভারত এই মুহূর্তে প্রধান মাথা ব্যথার কারণ হয় তাহলে অন্য প্রান্তে মায়ানমার কিন্তু বিজেপির প্রধান মাথা ব্যথার কারণ এবং সীমান্তে কিন্তু বিজেপি শেষ 1 সপ্তাহ ধরে কার্যত হিমশিম খাচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের মাঝখানে যে ঝামেলা চলছে সেটাকে সামলানোর জন্য। এবং এই পুরো ঘটনার জন্য দায়ী যে একমাত্র মোহাম্মদ ইউনূস, তাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সামনে বলবো, ব্যাখ্যা করে দেবো। কিছুদিন আগে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে যেটা মায়ানমারের দিকে অবস্থিত সেখানে গুলিতে এক শিশু আহত হন, পরবর্তীকালে শিশু মারাও যান। সেই গুলিটি কোথা থেকে আসে? সেই গুলিটি আসে মায়ানমার থেকে। অর্থাৎ স্পষ্ট বোঝা যায় মায়ানমারের আরাকান আর্মি এবং মায়ানমারের যে সরকার জুন্টা বাহিনী তাদের মধ্যে গুলির লড়াইয়ে একটি গুলি ছিটকে আসে বাংলাদেশে। আমাদের বোন একটা মারি ফেলছে এখানে গুলি রাখা, তো আমাদের নিরাপত্তা নাই, বিজেপি আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। মায়ানমার থেকে আমাদের এখান থেকে ছুড়া গুলি আসতেছে, আমাদের পারতেছি না, আমাদের গায়ে গুলি পড়তেছে।
এবার এই আরাকান আর্মির বিপক্ষে যুদ্ধ করতে মোহাম্মদ ইউনূস কাদের তৈরি করছিলেন? রোহিঙ্গাদের তৈরি করেছিলেন। দিনের পর দিন মায়ানমার থেকে যে সকল রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন, এই সকল রোহিঙ্গাদের হাতে পাকিস্তান থেকে আনা অস্ত্র ঢাকা হয়ে দিনের পর দিন পৌঁছে দেওয়া হয়েছে। আরাকান আর্মি বাংলাদেশের কাছে প্রাথমিকভাবে সবচেয়ে থ্রেটের কারণ ছিল। মোহাম্মদ ইউনূস সরকার ভেবেছিল যদি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের হাতে গুলি বা বন্দুক তুলে দেওয়া হয়, তাহলে এই সশস্ত্র রোহিঙ্গারা আরাকানদের সঙ্গে যুদ্ধ করে আরাকান আর্মিকে খতম করতে পারবে। এতে এই রোহিঙ্গাদের ইউটিলাইজও করা যাবে এবং আরাকান আর্মির এই যে থ্রেট সেটাকেও কমানো যাবে। কিন্তু কালকে একটা অদ্ভুত ব্যাকফায়ার হয়ে গেছে এই স্ট্র্যাটেজির। কি ব্যাকফায়ার হয়েছে? কাতারে কাতারে রোহিঙ্গাদের, সশস্ত্র রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসা চিত্র আমাদের সামনে এসছে। অপারেশন চলমান আছে, তো অপারেশন শেষ হইলে আপনাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমাদের অপারেশন চলমান, সন্ধ্যার সময় অপারেশন শেষ হওয়ার পরে আমরা একটা প্রেস ব্রিফিং করবো, তখন বিস্তারিত আপনাদেরকে জানাবো। এখন পর্যন্ত কতজন আছে? এখন পর্যন্ত 53 জন। হতাহত আছে স্যার? কোনো হতাহত আমাদের কাছে এখন পর্যন্ত রিপোর্ট হয় নাই, বাট এখন পর্যন্ত 53 জন আমরা আটক করেছি। সীমান্ত মানুষের জন্য কোনো বার্তা? সবাই সতর্ক অবস্থায় থাকেন, আমরা বিজিবি সর্বদা সতর্ক অবস্থা আছে এবং সীমান্তের মানুষের নিরাপত্তার জন্য আমরা আছি। ফলে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, এই আরাকানরা কার্যত এই রোহিঙ্গাদেরও দেশ ছাড়া করতে বাধ্য করেছে এবং যে রোহিঙ্গাদের কাজে লাগাতে চেয়েছিল মোহাম্মদ ইউনূস, সেই রোহিঙ্গাটা তো কোনো কাজ মোহাম্মদ ইউনূসের করতে পারেনি। উল্টে সেই রোহিঙ্গারাই পালিয়ে সীমান্ত থেকে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। অন্যদিকে এই আরাকান আর্মি এখন বাংলাদেশের প্রধান মাথা ব্যথার কারণ এবং গলায় মাছের কাটার মতো গেঁথে আছে। কেন বলুন তো? কারণ এই যে পরিকল্পনাটা, মানে রোহিঙ্গাদের কাজে লাগানোর পরিকল্পনাটা মোহাম্মদ ইউনূস করেছিল, তখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেননি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই আরাকান আর্মিদের কাছে অস্ত্র পাঠানোর জন্য বাংলাদেশে মানব করিডর হিসেবে আমেরিকা ব্যবহার করেছে। অর্থাৎ বাংলাদেশের ভিতর থেকে কোটি কোটি অস্ত্র এই আরাকানদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। কারণ আরাকান আর্মিরা যাদের বিপক্ষে লড়াই করছে, সে মায়ানমারের জুন্টা বাহিনী, তাদের পিছনে চীন আছে। অর্থাৎ মায়ানমারের বর্তমান যে সিনারিও, তা হলো চীন বনাম আমেরিকার প্রক্সি যুদ্ধ, যার মাঝে পড়ে গেছে বাংলাদেশ। একদিকে আরাকান আর্মির কাছে অস্ত্র আমেরিকা পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে, অন্যদিকে পাকিস্তান থেকে আনা অস্ত্র ঢাকা হয়ে রোহিঙ্গাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে লড়াই করার জন্য। আর এখন পরিস্থিতিটি যা হয়েছে তা হলো রোহিঙ্গা এবং আরাকান দুজনেই বাংলাদেশকে চেপে ধরেছে। কারণ আরাকানরা ভাবছে রোহিঙ্গাদের অস্ত্র দিয়েছে বাংলাদেশ, আর সশস্ত্র রোহিঙ্গারা ভাবছে এই আরাকান আর্মির হাতে এত অস্ত্র পৌঁছে দিচ্ছে আমেরিকা, বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে। এই তারা সাংবাদিক বিচার ইনশাআল্লাহ অবশ্যই হবে, ঠিক আছে? আপনারা শুধু আমাদের উপর ভরসা রাখেন, বিচার হবে। আমি সেনাবাহিনীর উপর আমার কোনো বিশ্বাস রাখি না। তোমাদের এখন নেতা না থাকলেও আমি সাবেক, তোমাদের উপর আমার বিশ্বাস আছে। ওনাদের বিশ্বাস আছে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বাধা না হয় মতো ওনারা কাজ করে। ফলে মোহাম্মদ ইউনূসের এই যে ভুল বিদেশ নীতি আসলে বাংলাদেশের সাধারণ মানুষের প্রধান বিপদের কারণ হয়ে উঠছে, তা এখন বাংলাদেশের সেনাবাহিনীকে সাধারণ মানুষ প্রতিবাদ করে বুঝিয়ে দিচ্ছেন এবং বাংলাদেশের এই মায়ানমার সীমান্ত অত্যন্ত ভঙ্গুর একটা অবস্থানে পৌঁছে গেছে। শেষ এক সপ্তাহ ধরে আন্তর্জাতিক স্তর খুব বেশি প্রচার করছে না, আমি আপনাদের সামনে তথ্য ভিত্তিক নিয়ে এলাম। সব মিলিয়ে বাংলাদেশের দুই সীমান্তবর্তী অঞ্চল যদি আপনারা বিশ্লেষণ করেন বর্তমান অবস্থাটি, তাহলে বুঝবেন মোহাম্মদ ইউনূস অত্যন্ত ভীত, আতঙ্কিত, শঙ্কিত। বিজিবি দুই সীমান্ত অঞ্চল থেকে কার্যত পালিয়ে বাঁচছে। কখনো 53 জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হচ্ছে, কখনো আবার আরাকান আর্মি থেকে আসা গুলি বাংলাদেশের শিশুকে হত্যা করে দিচ্ছে। আর এইদিকে তো বিএসএফ যা অ্যাকশন দেখাচ্ছে। ফলে বাংলাদেশের অবস্থাটা কিন্তু ক্রমশ ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে, যা মোহাম্মদ ইউনূস এবং তার পোষা মিডিয়ারা সাধারণ মানুষের কাছে তুলেটুকু ধরছেন না। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।